রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। কাঁকরোল চাষের অভিজ্ঞতা। খাকি ক্যাম্পবেল হাঁস পালন। পেঁপে চাষের অভিজ্ঞতা। কুমড়ো গোত্রের যেসব সবজিগুলো আমাদের রাজ্যে চাষ করা হয় তার মধ্যে কাঁকরোল একটি। খুব বেশি এলাকা জুড়ে নিবিড়ভাবে এর চাষ করা হয় না। অল্প কয়েকজন চাষি এর চাষ করেন এবং বাজারে ভালোই চাহিদা দেখা যায়। উত্তর 24 পরগনা জেলার হাবড়া ব্লকের প্রগতিশীল সবজি চাষি হোসেন সর্দার মোটামুটি ভাবে সঠিক প্রযুক্তি মেনে এই সবজিটির চাষ করেছেন। চলুন শোনা যাক স্থানীয় জাতের কাঁকরোল চাষে এই কৃষকের অভিজ্ঞতার কথা। জমি ছিল ফাঁকা, তা আমি সেই ফাঁকা জমিতে লাল শাক দিয়েছিলাম। তা লাল শাকটা খুব ভালো হয়েছিল আমার। 30 কেজি খোল, 20 কেজি জৈব সার দিয়ে জমিটা 4খানা চাষ দিয়েছি। চাষ দেওয়ার পরে তারপরে চারাতন্ত্র ফাড়ি করে নিয়েছি। ফাড়ি করে নিয়ে ফাড়ির মাথায় একটা করে কাঁকরোলের গেট বসিয়েছি। চারাতন্ত্র চারাত বাই চারাত দিয়েছি। দিন 15 পরে চারা বেরিয়ে গিয়েছে। চারা বেরোনোর পরে ওরা একটা কুঞ্চি পুঁতে দিয়েছি গোড়ায়, দিয়ে সেই কুঞ্চিটার সঙ্গে গাছটাকে জড়িয়ে মাচায় তুলে দিয়েছি। চারা বেরোনোর পরে 30 কেজি খোল, 10 কেজি জৈব সার আর সঙ্গে 5-7 কেজি রাসায়নিক সার দিয়ে একসঙ্গে মিক্সড করে গোড়ায় দিয়ে গোড়াটা বেঁধে দিয়েছি। 28-29 দিনের মাথায় আমার মোটামুটি 1 মাসের মাথায় গাছের ধরন এসে গিয়েছে। মাছা করেছি, চারাতন্ত্র মাছা করেছি। মাচায় তোলার পরে আস্তে আস্তে মোটামুটি গাছটা আমার মাচায় ছড়িয়ে গিয়েছে। জৈব তেল আছে, জৈব তেল দেই। আর সপ্তাহে 2 দিন জল দিতে হয় কাঁকরোলে। আর সপ্তাহে 1 দিন এই 8 কাঠা জমিতে কিছু জৈব সার, কিছু সামান্য রাসায়নিক সার পাইল করে আমি একসঙ্গে দেই। সবসময় জৈব সার দেই, রাসায়নিক সারটা মাঝে সাথে দেই। রাসায়নিক সার খুবই কম দেই আমি। না, আমি নিংড়ি জমিতে, নিংড়িতে 2টো করে লোক যাই, আমি জমি নিজেই নিংড়ি। প্রথমবার ভাটি করলাম, তারপরে এর পরও 3বার গোড়ায় মাটি দিতে হবে। তা নতুবা ওই যে গেড়গুলো পোতা হয়, ওই গেড়গুলো জল পেয়ে বেরিয়ে গেলে তখন ওই গেড়গুলো আব হয়ে যায়। আব হলেই গাছটা নষ্ট হয়ে যায়। আর এর পাতা কাটতে হয়। ফুল ছোঁয়ানোর পরে জায়গাটা যখন ছোটো ছোটো হয়ে যায় তখন সেই জায়গাটা তলায় ঝুলে দিতে হয়। সপ্তাহে 1 দিন 2 দিন সেচ দিতে হয়। কাঁকরোল যখন নষ্ট হয়ে যাবে আমার, তা আমি চিন্তাভাবনা করেছি এই মাসায় আবার উচ্ছে ফেলবো। উচ্ছের বীজও আমি নিয়ে এসেছি। আর এর পাতা কাটতে হয় প্রচণ্ড। এই কাঁকরোলের পাতা না কাটলে কাঁকরোলটা হলুদ হয়ে যাবে, তখন দাম দেবে না। কারণ জৈব সারে চাষ করলেই কাঁকরোলগুলো থাকে খুব সবুজ এবং গোল গোল সুন্দর কাঁকরোল হয়। যার জন্য এতে আমি জৈব সারটাই দিই বেশি। পরিচর্যাটা আমি বেশি করে একটু ভালো দাম পাওয়ার জন্য। ফুলটা ফার্স্ট সকালে এসে মদ্দা ফুলটা আমি তুলে আমার একটা পাত্র আছে, পাত্রে রাখি। তারপর ওই 7টা 7:30 বাজে তখন আমি ওই মদ্দা ফুলটা নিয়ে, এই হচ্ছে আমার মেয়ে ফুল আর মদ্দা ফুলের ভাটিটা ওইবারে, তো ওই মদ্দা ফুলটা নিয়ে এই মেয়ে ফুলে মোটামুটি আমি পরাগ মিলন করে দিই। এবং প্রতিদিন এটা আমার করতে হয়। না করলে দেখা যাচ্ছে হয়তো 100 ফুল ফুটলো, যদি আমি মদ্দা ফুল দিই মেয়ে ফুল পরাগ না মিলন করি, তাহলে হয়তো 100 ফুল ফুটলে হয়তো আমার দেখা যাচ্ছে 50টা দাঁড়াবে। আর যদি আমি মদ্দা ফুল দিই মেয়ে ফুলই পরাগ মিলন করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার 100 ফুল ছড়ালেই মোটামুটি 99টা দাঁড়াবে, এটা আশা করা যায়। আচ্ছা, এটা আপনার আমার চৈত্র মাসের থেকে হচ্ছে আর আশ্বিন মাস অবধি হবে। ওই 7 থেকে 8 মাস হবে এই কাঁকরোলটা। আমরা এখান থেকে আমাদের পাশেই পাঁচপাতার হাট, আমার নিজস্ব গাড়ি আছে, সেই গাড়িতে করে পাঁচপাতা হাটে নিয়ে আমরা বিক্রি করি। এই যে যখন ওই প্রচণ্ড তাঁত পড়েছিল তখন এই কাঁকরোলের ডোগাটা কুকসিয়ে যায় গেলে আমার যে গ্রুপ আছে, গ্রুপের থেকে আমি আলোচনা করি, সেখান থেকে একটা তেল দেয়। সেই তেল দিয়ে মোটামুটি এটা আমার ভালো হয়ে গিয়েছে। এই পাতাগুলো, পাকা পাতাগুলো কাটতে হয়, কেটে ফেলে দিতে হয়। দিয়ে এই যে কাঁকরোল আছে, এই দেখছেন কাঁকরোল, এই কাঁকরোলগুলো তলায় ঝুলে দিতে হবে। না ঝুলালে এই কাঁকরোলগুলো সব হলুদ হয়ে যাবে। পোকা আছে, লেদা পোকা আছে, ওইটাই বেশি, লেদা পোকাটা লাগে একমাত্র বেশি। সেটা আপনার ওই ফুলগুলো সব খেয়ে ফেলে এবং কাঁকরোলে ছিদ্র করে দেয়। তখন একরকম জৈব তেল আছে, দিলে ওই পোকাটা মরে যায়। এটা আমরা বলি সাধারণত গোল্ডেন কাঁকরোল বলি আমরা। গোল গোল হয় এবং একদম পুরো সবুজ।
প্রথম আমরা বাড়িতে নিয়ে এসলাম, নিয়ে আসার পরে সেই গেটটা আমরা নিজেরা রেখে দিই, কারণ প্রতিবার যে লোকাল থেকে অন্য কথা আনা হয় সেই জাতটা ভালো হয় না, যার জন্য একবার জাতটা আমরা ভালো দেখে নিয়ে এসেছি। এই জাতটা মোটামুটি খুব ভালো এবং আমি জাতে রেখে দিই। আমি প্রথমে যখন এই কাঁকরোল প্রথম দিন তুলেছি 70 টাকা কেজি পেয়েছিলাম, তারপরে 60 টাকা, 50 টাকা, 40 টাকা, এই করতে 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 মোটামুটি এখন 15 টাকা 20 টাকা কেজি দাম আছে। আমার এই কাঁকরোল এই অবধি মোটামুটি 12 থেকে 13 হাজার টাকা খরচ হয়েছে, আর আমি 36 টাকা বিক্রি করেছি। এবং আগামী আমি একটা হিসাব করেছি যে 50 থেকে 60 হাজার টাকা আমার কাঁকরোল বিক্রি হবে, আর টোটাল খরচটা হয়তো আপনার 15 থেকে 16 হাজার টাকা হবে। এই জমি হচ্ছে আমার 8 কাঠা জমি। কাঁকরোল চাষটা বর্ষাকালে ভালো হয়, পটল চাষ বর্ষাকালের ক্ষেত্রে কী হয়, একরকম পচলা লাগে, যার জন্য পটল চাষটা মরে যায়। আর কাঁকরোল চাষটা সুবিধা হচ্ছে এই যে এ বর্ষাকালে মরে না, বর্ষাকালে আরও ভালো হয় এবং এর গতিবৃদ্ধি বেশি বাড়ে এবং তখন বর্ষাকালে আমাদের ফলনটা বেশি হয়, যার জন্য আমরা কাঁকরোলটা করি প্রতিবার। জমি নির্বাচন বলতে একটু দোআঁশ মাটি হলেই ভালো হয়, একেবারে বেলে মাটি দিয়ে হলেই গাছটা লাল হয়ে যায় এবং ফলগুলো লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এটা দোআঁশ মাটি হলেই কাঁকরোলটা ভালো হয়। বর্ষার সময় পরিচর্যা কম করতে হয়, তাঁতের সময় গেলে তখন একটু পরিচর্যা বেশি করতে হয় এবং সপ্তাহে 2 দিন জল দিতে হবে আপনার। এখন একটু বিরতি, বিরতির পর থাকছে পেঁপে চাষের অভিজ্ঞতা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। ফ্লেক্সিবল মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। আলু চাষে হরমোনযুক্ত সুষম বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। পেঁপে এমন একটি ফল যার চাহিদা সারা বছর দেখা যায়, তাই অনেক কৃষক বন্ধু বাণিজ্যিকভাবে এই ফলটির চাষ করে থাকেন। উঁচু জমিতে চাষ করলে টানা বর্ষাতেও তেমন একটা ক্ষতি হয় না, ফল চাষে একটা ভালো ফলন আশা করতে পারেন। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ ব্লকের কৃষক বন্ধু হলেন রঞ্জিত দাস। তিনি 1 বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন। তিনি তার পেঁপে চাষের অভিজ্ঞতা আমাদের প্রতিনিধিকে জানালেন। পেঁপে চাষে ধরেন প্রথমে জমিটা তৈরি করার সময় ভালো করে তৈরি করতে হয়। জমিটা দীর্ঘদিন একটু চাষ দিয়ে 1-1.5 মাস চাষটা দিয়ে একটু জমিটা ভালো করে পরিচর্যা করতে হয় এবং ধরেন 5 থেকে 6 খানা চাষ কমসে কম লাগে। ট্রাক দিয়ে বা গরুর নাঙল দিয়ে ভালো করে ভেঙে 2 কি 3টে চাষ দিয়ে মাটিটা শুকাই। ওই মাঘ মাস থেকে আমরা চাষা শুরু করি, ফাল্গুন মাসে যায়
প্রায় 1-1.5 মাস শুকাই এবং যখন প্রচণ্ড মানে খরা মানে ফাল্গুন চৈত্র মাসে যখন রোদ হয় তখন ভালো করে মাটিটা শুকিয়ে যায়, শুকিয়ে ওই অবস্থায় মাটিটা ভিজিয়ে দিই, সেচ দিয়ে দিই। একদিকে 4.5 হাত, একদিকে 5 হাত, মানে আমরা হাঁটা রাস্তা করবো 5 হাত আর 4 হাত দেবো 4.5 হাত। একটু পচা মাটি, জৈব সার যেমন তেমন পচা মাটি, মানে দেখা গেলো কোনো পাট পচানো গর্তের মাটি শুকিয়ে গেল সেই মাটিটা তুলে নিলাম। ভার্মি কম্পোস্ট বা সারটা একটু দিই, কিন্তু পচা মাটিটা আমরা বেশি গুরুত্ব দিই। পেঁপের ক্ষেত্রে পচা মাটিটা বেশি কাজ হয়। ফাল্গুন মাসের শেষে অথবা চৈত্র মাসে একদম প্রথম দিকে আমরা চারাটা লাগিয়ে দিই। চারাটা আমাদের দূরত্ব হয়, এক একটা চারা থেকে চারা দূরত্ব হয় 4.5 হাত। এবার যখন চারাটা মোটামুটি ছোট থাকে, ছোটো চারাটা আমরা কয়েকবার বালতি দিয়ে 2-3 দিন সেচ দিই। যখন চারাটা লেগে যায় গোড়াটা খুঁচিয়ে দিই, খুঁচিয়ে যখন দিন 15-20 পরে আমরা একটু ঢালাই সেচ দিয়ে দিই এবং যাতে এমনভাবে সেচ দিই যেন একদম গোড়াটা অনেক জলটা বেঁধে না থাকে। ছোটো চারা তো, পেঁপের চারা একটা নিয়ম আছে, প্রচণ্ড তাঁত বা খরা মানে খাওয়াতে হয়। তাঁত খাওয়ালে কি হয় চারাটা গঠনটা ভালো হয়, মানে ছোটো গাছের মধ্যে ফলটা শুরু হয়ে যায়। আর ঘন ঘন সেচ দিলে কী হয় গাছটা আকৃতি লম্বা হয়ে যায় এবং ফলটা কিন্তু কম হয়। এর বর্ষাকালে যখন যত সেচ না দিয়ে যখন গাছটা শক্ত করবো, বর্ষাকাল জল পেলে চারাটা যথেষ্ট বলিষ্ঠ হবে এবং খুব জোর দেবে। আর যখন একটু ফুল টুল চলে আসবে তখন আমরা কী করি NPK 10-26-26 বেশি দিই বা অনেক ক্ষেত্রে সুফলাও দিই। এবং সুফলাটা আমরা বিঘা প্রতি প্রায় 1 বস্তা দিই, দিয়ে একটু মাটি ধরাই। আমরা পরপর 2 থেকে 3 বার মাটি ধরাই, মাটি দিয়ে গোড়াটা একটু উঁচু করে দিই, কারণ বর্ষাকালে তো মাটি ধরানো যাবে না। ছোটো ছোটো ঘাসগুলো হয়, এই কুচো কুচো ঘাস, সেই ঘাসটা আমরা মাটি দেওয়ার পরে ঘাসটা নষ্ট হয়ে যায়, মরে যায়। আবার আমাদের জমিটাও পরিষ্কার থাকে আর গোড়ায় মাটিটাও বাঁধা হয়ে যায়। তারপরে আমরা কী করি বর্ষাকাল যখন বর্ষার জল পড়ে যায় তখন আর সেচটা দিই না এবং তখন আমরা অপেক্ষা করি যে কখন ধরনটা আসবে। অনেক সময় বর্ষাকালের পরে একটা ঝড়ের সম্ভাবনা থাকে বর্ষার আগে, তখন আমরা প্রত্যেকটা গোড়ায় গোড়ায় একটা করে চটা বা বাঁশ পুঁতে দিয়ে অনেক সময় বেঁধে দিই। আর এবার যখন ধরনটা চলে আসে তারপরে আমাদের খুব একটা খরচ লাগে না, এতে বিষ তেল বা ফাঙ্গিসাইড খুব একটা লাগেই না, প্রায় না লাগার মতনই। আর আপনার এক ধরনের মাকড় লাগে, সেক্ষেত্রে আমরা ওই বাজারে একটা ওষুধ কিনতে পাওয়া যায়, আমরা ল্যান্সার গোল্ড টাইপের ওষুধ, ওইটা আমরা দিয়ে দিই। আর তারপর ধরন আসলে অসুবিধা নেই, খুঁটিয়ে দিতে হবে এবং গাছের ওই মানে আগাছা পরিষ্কার করে রাখতে হবে। আর এখন সিস্টেমটা বেরিয়েছে পলিমানসিং দেওয়ার, এই সামনে আমি যে এটা চাষ করবো সব পলিমানসিং দেবো, তাতে আমার আগাছাটা কম হবে। 3 মাস 3.5 মাসে যখন বয়স হয়ে যায় তখন আমাদের ধরনটা আসে। আষাঢ় মাসে শেষের দিকে পেঁপে ভাঙতে পারি অথবা শ্রাবণ মাসের প্রথম দিকে আমরা ভাঙাটা শুরু করি কম বেশি করে। তো সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন বা দেখা গেলো আমার ইচ্ছা খুশি মতো ভাঙতে পারি। আর পেঁপেটা এমন জিনিস না, আমাদের এমন না যে আজকে বাদে কালকে ভাঙতে হবে, আমরা ইচ্ছা খুশি মতন ভাঙতে পারি, এটাই সুবিধা। এখানে বেশিরভাগ মুথা টাইপের ভাদলা টাইপের ঘাস হয়, সেটা যখন গাছটা বড় হয়ে যায় ছায়া হয়ে যায় তখন কিন্তু ঘাসটা খোটা, তখন আমরা নিয়ে আমরা পরিষ্কার করে দিই। আর মাটি দিতে হয় অন্তত 3 থেকে 4 বার, কারণ যতবার আমরা মাটি দেবো ততবার আমাদের আগাছাগুলো নষ্ট হয়ে যাবে এবং আগাছাগুলো কাটা পড়বে। তাতে কি হয় গোড়াটা মাটিও বাঁধা হয়ে গেল, আগাছাও পরিষ্কার হয়ে গেল। আর খরার সময় সেচ দিতে হয়, জ্যৈষ্ঠ মাসে যদি বৃষ্টি না হয় অনাবৃষ্টি হয় তাহলে আমরা সেচটা দিই। 360 থেকে 375-80 পর্যন্ত গাছ লাগে, কারণ 4.5 হাত দিই আর 5 হাত দিই, তা 350 মানে উপরের গাছ হয়, 360-70 এরকম গাছ লাগে। তৃতীয় বছরে গাছ একটু হালকা হয়ে যায়, তবু আমরা কী করি তখন ওই সাথী ফসলে অন্য গাছ চাষ করি, নিচে হয়তো কিছু কুমড়ো লাগিয়ে দিলাম বা কিছু অন্য চাষ করলাম, যেভাবে আমরা করে দিই। আর পেঁপেটা 3 বছরের স্থায়ী পর্যন্ত করা যায়, 2 বছর ভালোভাবেই থাকে। আর পুরুষ গাছ ধরেন বিঘে প্রতি আমাদের পুরুষে 4 থেকে 8টা পর্যন্ত রাখতে হয়। ভালো করে চাষ করতে গেলে অন্তত 17-18 থেকে 20 হাজার টাকা খরচ হয়ে যায়। সপ্তাহে আমাদের এখানে 2টো করে হাট হয় লোকালে, তা আমরা 2 হাটে পেঁপে ভাঙি। 1 বিঘা জমিতে আমাদের ধরেন 4 থেকে 5 কুইন্টাল মতন আমাদের সপ্তাহে আমরা পেঁপে ভাঙি। তাতে 5 কুইন্টাল তো ভাঙি এবং কোনো ক্ষেত্রে সপ্তাহে 2 দিনও আমরা ভাঙি। তাতে আমাদের প্রায় মাসে ধরেন প্রায় পেঁপে বিক্রি হয় আমাদের প্রায় 20-22 হাজার টাকা মাসে বিক্রি হয়। তাতে আমরা যদি এই 5 মাস ভাঙতে পারি তাহলে আমাদের প্রায় 1,20,25 হাজার টাকা আমাদের বিক্রি। তবে শীতকালের 3 মাসটা ধরনটা কম হয়, কিন্তু শীতকালেও পেঁপেটা আমাদের হয়, কিন্তু ধরনটা আমাদের কম হয়। আবার শীতের যখন শেষ হয় ফাল্গুনের মাসের প্রথম দিকে, মাঘ ফাল্গুনের শেষে বা প্রথম দিকে আমাদের ধরনটা চলে আসে। এই বছর পেঁপে সবচেয়ে কম দামে আমরা বিক্রি করি 6 টাকা কিলো, আর সবচেয়ে উঁচুতে আমরা বিক্রি করেছি প্রায় 26 টাকা কিলো। তার মানে এত ডিফারেন্স হয়েছে, যত ভাঙবো তত হয় ফলনটা হয়। গাছের পেঁপে না রাখাই ভালো, ওই জন্য আমরা মাঝে মাঝে পেঁপে ভেঙে দিই। সপ্তাহে আমরা অন্তত 1 বার ভাঙি পেঁপে। পেঁপের জাতটা বলতে আমাদের এই জাতটা আমরা দেশি জাত বলি, দেশি পেঁপে বলি, লোকাল পেঁপে। প্রথম যখন গাছ বসাই 2টো করে বসাই পাশাপাশি, 4 থেকে 6 আঙুল অন্তর ফাঁক করে 2টো করে গাছ বসাই। তাতে কী হয় যখন মোচা আসে তখন আমরা বুঝতে পারি এই গাছটা লম্বা পেঁপে বা মানে ছেলে পেঁপে, সেটা আমরা বুঝতে পারি। ওইটা যখন মোচা আসে তখন আমরা একটা করে গাছ কেটে দিই। আমরা ওই বিঘেতে 8-10টা করে রাখি আর বাকিটা আমরা কেটে দিই। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। বাঁকুড়া জেলার আকুই থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন নেপাল চন্দ্র রায়। তিনি পালং চাষের উন্নত প্রযুক্তির বিষয়ে জানতে চেয়েছেন। পালং চাষের শুরুতেই বেছে নিতে হবে এর উন্নত জাতগুলোকে। এই জাতগুলো হলো ব্যানার্জি জায়ান্ট, অল গ্রিন, পুষা জ্যোতি, পুষা হরিত ইত্যাদি। এরপরে জমি তৈরি করার পালা। জমি ভালোভাবে কর্ষণ করে সমান করে নিতে হবে। আগের ফসলের অবশেষ বা আগাছা থাকলে সেগুলোকে তুলে ফেলতে হবে।
জমিতে দিতে হবে পর্যাপ্ত গোবর সার। বিঘা প্রতি 2 টন হারে গোবর সার বা খামারজাত কম্পোস্ট সার দিলে ভালো হয়। মূল সার হিসাবে শেষ চাষে দিতে হবে বিঘা প্রতি 7 কেজি হারে ফসফেট ও পটাশ। এরপরে জমিটিকে কয়েকটি খণ্ডে বা বেডে ভাগ করে নিলে ভালো হয়। 1 বিঘা জমিতে পালং চাষ করতে 3 থেকে 3.5 কেজি বীজ লাগবে। বীজ বোনার আগে অবশ্যই তা শোধন করে নিতে হবে। প্রতি কেজি বীজে 2 গ্রাম কার্বিডাজিম বা 3 গ্রাম থাইরাম মিশিয়ে বীজ শোধন করা যেতে পারে। সচরাচর পালং ছিটিয়েই বোনা হয়, তবে সারিতে বুনলে অন্তর্বর্তী পরিচর্যা সুবিধা হয় এবং ফলন বেশি পাওয়া যায়। 8 ইঞ্চি দূরত্বের সারিতে 2 ইঞ্চি পর পর টানা বুনে যেতে হবে। বীজ বোনার 2 থেকে 3 সপ্তাহ পরে বিঘা প্রতি 7 থেকে 8 কেজি ইউরিয়া চাপান দিতে হবে। যদি 4 থেকে 5 সপ্তাহের মধ্যে ফসল তুলে নেওয়া হয় তাহলে চাপান সার দেওয়ার দরকার পড়ে না। যদি 2 মাস বা তার চেয়েও বেশি রাখা হয় তাহলে 6 সপ্তাহের মাথায় আরেকবার 7 কেজি ইউরিয়া বিঘা প্রতি চাপান দিতে হবে। ফসলের মেয়াদকাল অনুযায়ী পালং চাষে বিঘা প্রতি 25 থেকে 40 কুইন্টাল পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে। বিঘা প্রতি খরচ হয় 8 থেকে 10,000 টাকা, আর লাভ নির্ভর করে কোন সময় তা বাজারজাত করা হবে তার উপরে। শীত মৌসুমের শুরুতে বা অন্য সময়ে পালংয়ের দাম থাকে বেশ চড়া, তাই প্রগতিশীল কৃষকেরা এই বেশি দামের সময়টাতেই ধরতে চেষ্টা করেন। তবে প্রাক শীতে বা বর্ষাকালে পালং চাষের বেশ সমস্যা রয়েছে। বেশি বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে কম খরচের পলি টানেলে পালং চাষ করা যেতে পারে। একথা বলার অপেক্ষা রাখে না যে পলি টানেলে পালং চাষ করলে উৎপন্ন শাকের গুণমান ভালো হয় এবং এই শাক বেশি দামে বিকোয়। এখন আবার বিরতির পর থাকছে খাকি ক্যাম্পবেল হাঁস পালন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। ফ্লেক্সিবল মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। দেশের মধ্যে আমাদের রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যায় হাঁস পালন করা হয়। দেশি হাঁসের চেয়ে খাকি ক্যাম্পবেল হাঁস বেশি ডিম দেয়। খাকি ক্যাম্পবেল হাঁস পালন করে অনেক খামারি ভালো লাভবান হচ্ছেন। নদিয়া জেলার পূর্বসাত বেরিয়ার সৌম্য ব্যানার্জি শিক্ষকতা শেষ করে এই জাতের হাঁস পালন করছেন। খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের যত্নের বিষয়ে শোনা যাক কৃষক বন্ধুর অভিজ্ঞতার কথা। স্বপ্ন ছিল একটা যে এরকম একটা ন্যাচারাল পরিবেশে জায়গা কিনে তারপর বাউন্ডারি দিয়ে এখানে ছাগল, ক্যাম্পবেল আর নানা রকম ফল ফুলের গাছ, সবজির বাগান, এসব নানা রকম একটা স্বপ্ন ছিল, সেটাকে পূর্ণ করার জন্যই করছি। এখন ওই 250 মতো, 250-এর বেশি রয়েছে। অ্যাকচুয়ালি ক্যাম্পবেল হাঁস অনেক ঝামেলা কম আর এটার প্রোডাক্টিভিটিটাও বেশ ভালো। এর ছোট বাচ্চা 10 দিনের বাচ্চা নিয়েছিলাম, প্যাকেটের খাবার যে হয় সেই খাবার দিয়ে দিতাম, খেতে খেতে বড় হয়ে গেল 1 মাস। তারপর ওদেরকে নামিয়ে দিলাম, উপর থেকে নিচে নামিয়ে দিলাম। নিচে যে আমাদের ছাগলের সেটের তলায় প্রচুর জায়গা রয়েছে, 4000 স্কোয়ার ফিট, যে তারের জাল দেওয়া, ওর মধ্যেই একটা পাট করে রেখে দিলাম। 1-2 দিনের মধ্যেই ছেড়ে দেখলাম যে জলে চলে যাচ্ছে আস্তে আস্তে। ভোরবেলায় 5টা নাগাদ ওরা খাওয়ার জন্য চিৎকার করবে, 5টা 5:30টার মধ্যেই আমরা খাবার দিয়ে দিই বিভিন্ন গামলায় গামলায়। প্যাকেটের খাবারও দিই, আবার খুদ কুড়ো, এই 3টে জিনিসই চলে ওদের, ওরা আর অন্য কিছু খেতে পারে না এখন এই মুহূর্তে। আর বাগান থেকে কেঁচো পোকামাকড় এসব তুলে খাচ্ছে। 5টার সময় খাবার দেওয়ার পর ওই 9টা-10টা নাগাদ একবার দিতে হবে আবার, ওই 3টের ভিতরে একটা খুদ কুড়ো কিংবা প্যাকেটের খাবার, মেস বলে যেটাকে। তারপর আবার একবার 3টের সময় চায় সব
উপরে চলে আসে, এমনকি শেডের উপরে চলে যায় চাইতে, খাবার চাইতে চলে যায়, খুব চিৎকার চেঁচামেচি শুরু করে যখন খাবার খিদে পেয়ে যায়। আবার সন্ধেবেলায় খাবার দিয়ে দিই, আর রাত্রেবেলায় জ্বালাতন করে না, ভোরবেলায় আবার চিৎকার করে। ডাঙাতেই ম্যাক্সিমাম সময় থাকে, মাঝে মাঝে গিয়ে জলে ডুব দিয়ে স্নান করে আসে। যখন খুব গরম পড়ে তখন জলের মধ্যেই বেশিরভাগ সময়টা থাকে, বাকি সময়টা এরা ডাঙাতেই থাকতে ভালোবাসে। পুকুরটাকে আমি ওই জন্যই তৈরি করলাম ক্যাম্বেল হাঁসের জন্য, আর মাটিটা আমার কাজে লেগেছে সাইডে ভরাট করার জন্য। তো এখানে 1000 হাঁস রাখা যাবে, আস্তে আস্তে করব। প্রথমে একটু দেখে নিচ্ছি, তারপরে আবার 750-র মতো নিয়ে আসবো। এরা একটু বড় হয়ে যাক, ডিম পাড়া শুরু করুক। এখন এদের 1.5 মাস হয়েছে, এই সবে ভ্যাকসিন দেওয়া হয়েছে, প্লেগের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে, এরপর কলেরার ভ্যাকসিন দিতে হয়, দুটো ভ্যাকসিন দিলেই হয়ে যায়। বর্ষাকালে তো অনেক বেশি খেতে পায় বাইরে, পুকুর থেকেও কিছু পাচ্ছে, অনেক মাছ ফাছ ছাড়া রয়েছে পুকুরে, আবার এখানে গুগলি টুগলিও ছেড়ে দেওয়া হবে, ওসবও খেতে পায়। যখন এরা ছোটো অবস্থায় এসেছিলো তখন তো আর কোনো হিসেব করা যাবে না, ওই খাবার দিয়ে রাখা হতো, শেষ হলে আবার দিয়ে দেওয়া হতো। আনইন্টারাপ্টেড খাবার, আনইন্টারাপ্টেড জল দিতে হবে ছোটোবেলায় 1 মাস অবধি। খাবার আর জলের গ্যাপ দিলে ওরা মারা যায়। তারপর এখন মোটামুটি 50 গ্রাম 100 গ্রাম হলেই ওদের হয়ে যায়, যে যেমন সাইজে বাড়ছে সেই অনুযায়ী নিজেরাই খেয়ে নেয়। খেয়ে নিয়ে যখন তৃপ্তি হয়ে যায় তখনই পুকুরে নেমে যায়। ওটার থেকেই বোঝা যায় যে ওদের পেট ভরে যাচ্ছে। আর পেট না ভরলে ওরা আবার ঘোরাঘুরি করবে সামনে, গামলার সামনে আবার ফিরে আসবে, ফিরে এসে আবার খেতে চাইবে। তখন বুঝতে হবে যে হচ্ছে না, তখন একটু বাড়িয়ে দিতে হয়। যারা ডিম পাড়ে তাদের জন্য লেয়ার, আর যারা বাড়ছে যাতে তাদের গ্রোয়ার। এটা পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এমনি খুদ কুড়ো দিতে হয়, ওটা তো অনেক কস্টলি। সেই খুদটা ভিজিয়ে রেখে দিয়ে দেওয়া হয় কুড়োর সাথে। আবার কুড়ো শুধু দিলে খেয়ে নেয়, ভিজিয়ে দিয়ে দিলে খুব ভালো খায়। আর যেটা মেষ সেটা শুকনো অবস্থা, আমরা সকালে রাতের দিকে মেষটা দিয়ে দিই, সেই জন্য ভোরবেলায় প্যাকেটের খাবার দিই আর রাত্রিবেলায় প্যাকেটের খাবার দিই। আর দিনের 2বারটা আমরা খুদ কুড়ো দিই। অ্যাকচুয়ালি এগুলো মুরগির খাবার হয়, সেগুলোই হাঁসের জন্য দেওয়া হয়। গ্রোয়ার আছে আর লেয়ার আছে, 2 রকমের খাবার হয় এটা। যারা ডিম পাড়ে তাদের জন্য 1 রকমের, যারা বড় হচ্ছে তাদের জন্য 1 রকমের। আমার অ্যাকচুয়ালি আগে ক্যাম্বেল হাঁসের অভিজ্ঞতা ছিল, সেই জন্য মানে আমাদের গ্রামের বাড়িতে ক্যাম্বেল হাঁস পোষা হতো। বাচ্চা একজন জানাশোনা আছে, ওনার হ্যাচারি আছে। এরা 5 থেকে 5 মাসে, 5 মাস 5.5 মাস, কয়েকটা আবার আমার দিচ্ছে, ওরা 4.5 মাসেই ডিম দিচ্ছি। ডিম যখন দেবে তখন এরা তো আনইন্টারাপ্টেড ডিম দেয়, 4 বছর 5 বছর পর্যন্ত ডিম দেয়। 21 দিন ডিম দেওয়ার পর 3-4 দিন গ্যাপ দেয়, আবার দিতে থাকে। আবার ছেলে হাঁস হয় যেগুলো, সেগুলো বিক্রি হয়ে যায়। 50% ছেলে হাঁস হয়ে যায়, 200, 250, 300 টাকার জন্য বিক্রি হয়ে যায়। হাঁসের একটা প্রবলেম হচ্ছে গিয়ে মোটামুটি 10 to 20% বাচ্চা মারা যায় বিভিন্ন সিজনের জন্য। যেমন শীতকালের সময় শীতের জন্য মারা যায়, খুব বেশি গরম থাকলে গরমের জন্য মারা যায়, আর সেই সময় কোনো ভ্যাকসিন দেওয়া যায় না 1-1.5 মাসের আগে। এই একটা প্রবলেম আছে, মর্টালিটিটা রয়েছে 10 to 20%। যে ভ্যাকসিন আমরা তো প্রাণী দপ্তর থেকেই পেয়েছি, ওখানকার স্টাফই এসে দিয়ে গেছে। মোটামুটি একটা রোজগারের জায়গা থাকবে। এখন তো আন্তর্জাতিক জাতীয় পরিস্থিতি যা রয়েছে, অর্থনৈতিক পরিস্থিতি সারা পৃথিবী জুড়ে দেশে খুব একটা ভালো কিছু হওয়ার কোনো জায়গাতেই নেই। সেখানে কিছু একটা চলবার মতন হবে। আমার এটা টোটাল 2.5 বিঘা জায়গা রয়েছে, 5 কাঠা পুকুর রয়েছে, আর এখানে ছাগলের শেড রয়েছে আপনার 4000 স্কোয়ার ফিট। নিজেদের থাকার জন্য রয়েছে 1 কাঠার মতো জায়গা, ঘর বানানো হয়েছে। আর বাকিটায় ফল টল এইসব চাষ হবে, ফল ফুল সবজি সব কিছু মিলেমিশে একটা স্বয়ম্ভর পরিকল্পনা রয়েছে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।